ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা 2025-এর এইচএস থার্ড সেমিস্টারের যে পরীক্ষা হলো সেই পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে প্রত্যেকটা উত্তর নির্ভুলভাবে বলার চেষ্টা করব, একই সাথে এক্সপ্লেনেশন দেবো যে উত্তরটি কেন হলো। তো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা উত্তর এমসিকিউ এর সাথে এক্সপ্লেনেশনও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা মোটামুটি জানো যে 5টি সিরিজের কোশ্চেন, এবং 5টি সিরিজ মানে কি 5 রকম কালারের কিন্তু কোশ্চেন, ঠিক আছে? তোমরা যারা দিয়েছো 2025 তোমরা জানো, আর তোমরা যারা দেবে আগামীতে তোমরাও মোটামুটি জানতে পারবে যে 5 ধরনের কালারের কোশ্চেন কিন্তু হবে। অর্থাৎ সিরিয়াল নম্বর কিন্তু একই 5-এর দাগের কোশ্চেন কারো 15 দাগে থাকতে পারে, কারো 15 কোশ্চেন 7-এ থাকতে পারে, এরকম কিন্তু সাফল করে কোশ্চেনগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, উত্তরগুলো বলে দেওয়া হচ্ছে। তো এই হলো সেই বহু প্রতীক্ষিত উচ্চ মাধ্যমিক সেমেস্টার সিস্টেম পরীক্ষার পদ্ধতির থার্ড সেমেস্টার কোশ্চেন। তো অনেকের কাছে এই কোশ্চেনটি খুব সহজ মনে হয়েছে, অনেকের কাছে আবার কঠিন মনে হয়েছে। অনেকেই খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছে, খুবই এক্সাইটেড ছিল পরীক্ষাটা নিয়ে, অনেকে আবার দুশ্চিন্তায় ছিল, অনেকের কাছে কোশ্চেন কিছুই বুঝতে পারছে না, এবং অনেকে আবার খুবই সহজ হয়েছে। তো এটুকু বলে দিই, যারা সারা বছর পড়েছো মোটামুটি, বা অন্ততপক্ষে টেক্সটগুলো খুঁটিয়ে পড়েছো, টেক্সটের গল্পটা অন্ততপক্ষে জানো, তোমার প্রোজ হোক, পোয়েট্রি হোক, বা তোমার বাকি যে প্লে রয়েছে, একটাই প্লে তোমাদের রাইডার্স টু দ্য সি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই সুবিধা হয়েছে। বাট যে টেক্সট পড়েনি, শুধুমাত্র এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন 2-4টা দেখে ডাইরেক্ট পরীক্ষা দিতে চলে গেছে, সে কিন্তু ঘাবড়ে যাবে, কারণ কোশ্চেন টেক্সটের যে কোনো জায়গা থেকে আসতে পারে। যার জন্য আমি বারে বারে বলি যে টেক্সটগুলো কিন্তু খুঁটিয়ে পড়ো, টেক্সটের প্রত্যেকটা টেক্সট কিন্তু এই চ্যানেলে রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো যাই হোক, 2025-এ তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে তোমাদের কোশ্চেনটা এরকম, ঠিক আছে? তো একই সাথে তোমরা যারা আগামী থার্ড সেমিস্টারে যেন প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে এই কোশ্চেনটি। দেখো কোশ্চেনটিতে একটা জিনিস কি লেখা আছে, ইংলিশ বি সেমিস্টার 3, হ্যাঁ, 2026, অর্থাৎ 2026-এর যেহেতু উচ্চ মাধ্যমিক তোমার ফাইনালটা হবে, সেহেতু এখানে কিন্তু 2025 লেখা নেই, ঠিক আছে? তোমরা জানো থার্ড এবং ফোর্থ মিলে যেহেতু উচ্চ মাধ্যমিকটা হবে। দেখো 1 ঘন্টা 15 মিনিট, হ্যাঁ, টোটাল মার্কস 40। তারপরে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন তোমরা মাধ্যমিকে দেওয়া থাকে, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নাও কি ইনস্ট্রাকশন রয়েছে। এই যে ব্লু ব্ল্যাক বল পয়েন্ট, অনেকের কনফিউশন থেকে কি কলম ব্যবহার করবে, এখানে স্পষ্ট করে লেখা আছে ব্লু ব্ল্যাক বল পয়েন্ট কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এগুলো আরও অনেক কিছু গাইডলাইন দেওয়া আছে কি করতে পারবে না, এমসিকিউ কীভাবে সার্কেল করবে, হেন তেন লেখা আছে। বাস, এবারে চলে যাই পরের পাতায়। পরের পাতাতেও দেখছি ডিরেকশন দেওয়া রয়েছে কীভাবে তোমরা সার্কেল করবে, এভাবে গোল দেবে, ক্রস বা টিক চিহ্ন বা অর্ধেক, হ্যাঁ, এর সম্পূর্ণ বা একই তাতে ডবল উত্তর এরকম করবে না, ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে, তোমরা এগুলো মোটামুটি জানো। এবার উত্তরে চলে আসি। দেখো প্রথম কোশ্চেন কী ছিল, সিলেক্ট দ্য কারেক্ট আনসার আউট অফ দ্য অপশনস গিভেন এগেনস্ট ইচ কোশ্চেন্স অ্যান্ড গিভ আনসার অন দ্য ওএমআর আনসার শিট। তোমাদের যে ওএমআর শিটটা দেওয়া হবে পরীক্ষায়, সেখানে কিন্তু এই সার্কেলটা কিন্তু তোমাদের করতে হবে, তোমরা মোটামুটি এটা জানো। সি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ, সে আমার কেউই হয় না। এখানে বক্তা কে ছিল, এ বি সিডির মধ্যে? দ্য ওল্ড স্টেশন মাস্টার, টি স্টল অনার, দ্য নিউ স্টেশন মাস্টার, দ্য নাইটার। আমরা সবাই জানি দ্য টি স্টল অনার, অতএব একের বি হবে উত্তর, ঠিক আছে? দ্য টি স্টল অনার, চায়ের দোকানদার কিন্তু এই কথাটা বলেছিল। কখন বলেছিল? বর্ণনাকারী যখন মেয়েটির খোঁজ নেয়, যে মেয়েটিকে দেখতে পাচ্ছে না, কোথায় গিয়েছে, ঠিক আছে, তখন কিন্তু চায়ের দোকানদার এটা বলে। নেক্সট, ওয়েন কালামস ফাদার টুক হিম টু দ্য ওল্ড মস্ক ইন দিয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স, কালাম, যখন কালামের বাবা তাদের যে মসজিদ ছিল সেখানকার পুরনো মসজিদ, সেখানে যখন তাকে নিয়ে গেছিলো, হ্যাঁ, সন্ধ্যাবেলা প্রার্থনার জন্য, তখন কালাম কী করতো? হ্যাঁ, এ বি সি ডি অনেকগুলো লেখা আছে। আন্ডারস্টুড ইচ অ্যান্ড এভরি ফ্রেজ অফ দ্য অ্যারাবিক ওয়ার্ডস দ্যাট ওয়ার চ্যান্টেড, অ্যারাবিক প্রত্যেকটা শব্দ সে বুঝতে পারতো, অবশ্যই না। পার্টলি আন্ডারস্টুড, আংশিক বুঝতো, এটাও না। ডিড নট আন্ডারস্টুড দ্য মিনিং অফ এ সিঙ্গেল অ্যারাবিক ওয়ার্ড দ্যাট ওয়ার চ্যান্টেড, অবশ্যই সি নম্বর উত্তর, একটা সিঙ্গেল অ্যারাবিক শব্দ কিন্তু সে জানতো না। দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইউজ টু ভিজিট দেরা, কখন নাইট ট্রেন আর দেউলির যে বর্ণনাকারী সে কখন করতো? আমরা অবশ্যই জানি স্প্রিং, অটাম, সামার অর উইন্টার। তাহলে উত্তর হচ্ছে অবশ্যই সামার, সামারে কিন্তু যেত, গ্রীষ্মকালে ছুটিতে দেরাদুনে যেত। নেক্সট, দ্য গার্ল হুম দ্য ন্যারেটর স কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং, মেয়েটি কী বিক্রি করছিল? অবশ্যই আমরা জানি কি, কেন বাস্কেট, হ্যাঁ, বেতের তৈরি ঝুড়ি, এগুলো সে বিক্রি করছিল। নেক্সট চলে আসি আমরা পরের কোশ্চেনে। কি কোশ্চেন রয়েছে? দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড ড্যাশ আইস, কী ছিল? ডার্ক ট্রাবলড আইস ছিল, সে ঘন কালো অন্ধকার চোখ ছিল। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোইং অ্যাসারশন, আচ্ছা, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, তার রিজনটা বের করতে বলেছে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট রিজনটা কী ছিল? দ্য ইয়াং লয়ার রিনাউন্স দ্য 2 millions হুইচ হি হ্যাড ওয়ান্স ড্রিমড অফ
ড্রিমড অফ অ্যাজ প্যারাডাইস বাট ডেসপাইজ লেটার। সে তরুণ যে উকিল, তার 2 লক্ষ মানে 2 মিলিয়ন রিনাউন্স করলো, ত্যাগ করে দিল, যেটা সে সবসময় একসময় ভাবতো যে অ্যাজ প্যারাডাইজড, স্বর্গ, কিন্তু পরবর্তীতে সে সেটা ঘৃণা করলো। কি কারণে? রিজনটা কি হতে পারে? হি লার্নড অফ দ্য ব্যাংক্রাফ্ট কন্ডিশন, ব্যাংকার যে ব্যাংক্রাফ্ট হয়েছে, দেউলিয়া, সেটা সে বুঝতে পেরেছে। হি ওয়ান্টেড টু হেল্প দ্য ব্যাংকার রিপে হিজ ডেটস, সে চেয়েছিল ব্যাংকারকে তার ঋণ শোধ করতে। সি নম্বর, হি ওয়াজ মার্সিফুল, সে ক্ষমাশীল হয়েছিল। অ্যান্ড ফরগেট দ্য ক্যাপ্রাইজ অফ দ্য প্রাউড ব্যাংকার, তার খামখেয়ালিপনাকে ছেড়ে দিতে চেয়েছিল, হ্যাঁ, মাফ করতে চেয়েছিল। ডি নম্বর বলেছে হি রিয়েলাইজড হাউ ফ্লিটিং, ফিউটাইল অ্যান্ড ইলিউশনারি ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স ওয়্যার। অবশ্যই ডি নম্বর, ঠিক আছে, যে সে বুঝতে পেরেছিল যে সমস্ত কিছু একটা বিভ্রম, ঠিক আছে, ব্যর্থ জিনিস, এই পার্থিব সুখ, স্বাচ্ছন্দ্য এবং ধন সম্পদ। তাহলে 6-এর হচ্ছে ডি নম্বর অপশন। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, ইন হিজ ফার্স্ট লেটার, তার প্রথম চিঠিতে টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেসড হিম অ্যাজ মাই ডিয়ার। প্রথম চিঠিতে ব্যাংকার লয়ারকে কি বলেছিল, কি হিসাবে সম্বোধন করেছিল? ঠিক আছে, মাই ডিয়ার ব্রাদার অর জেইলার অর ব্যাংকার অর ফ্রেন্ড। অবশ্যই জেইলার, ঠিক আছে, জেইলার হিসেবে বলেছিল। নেক্সট, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ, অবশ্যই 19th century, ডি নম্বর। নেক্সট 9 নম্বর, দ্য পিরিয়ড অফ সলিটারি কনফাইনমেন্ট হুইচ দ্য ইয়াং লয়ার চুজ ফর হিমসেলফ কমেন্সড অন 12 o'clock ফ্রম ড্যাশ অ্যান্ড উড এন্ড অ্যাট 12 o'clock ড্যাশ। তাহলে আমরা কত জানি? অবশ্যই এ নম্বর, November 14, 1870 to November 14, 1885। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই মজার একটা কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি থার্ড সেমিস্টারের। নম্বরে কি কোশ্চেন ছিল? রিঅ্যারেঞ্জ, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। অর্ডারলি সাজাতে হবে 1 2 3 করে, ঠিক আছে। তো সেন্টেন্সগুলো প্রথমে পড়তে হবে। দে অফার্ড হিম বোলস অফ ওয়াটার ইনটু হুইচ হিজ ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সে এ প্রেয়ার। তারা বোল অফ ওয়াটার, অর্থাৎ বাটিতে করে জল দিত তার বাবাকে, যে কিনা আঙুল ডুবিয়ে সেখানে প্রার্থনা করতো। কালামস ফাদার টু হিম টু অ্যান ওল্ড মস্ক ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার। সন্ধ্যেবেলা প্রার্থনার জন্য নিয়ে যেত এবং হিজ ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পর বেরিয়ে আসতো। দিস উড কিওর দ্য ইনভ্যালিডস, এটা সারিয়ে তুলতো সেই ইনভ্যালিডস, অসুস্থ লোকেদের। হু উড রিটার্ন টু হিজ ফাদার টু থ্যাংক হিম। আর যারা সেরে ওঠার পর কালামের বাবাকে কিন্তু ধন্যবাদ জানাতে আসতো। নেক্সট, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি ওয়েটিং ফর হিজ ফাদার হোয়েন হি কেম আউট অফ দ্য মস্ক। তো আমরা সিরিয়াল মোটামুটি জেনে গেলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছি সিকোয়েন্সগুলো ভালো করে খেয়াল করলে দেখতে পাচ্ছি 3 নম্বর, সি নম্বর অপশনটা হচ্ছে উত্তর। প্রথমে 2 নম্বর, অর্থাৎ কালামস ফাদার টু হিম টু অ্যান ওল্ড মস্ক, এটা। তারপরে হচ্ছে 4 নম্বর, অর্থাৎ পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স অপেক্ষা করতো, হ্যাঁ। তারপরে 1 নম্বর, অর্থাৎ তারা জল দিত। আর তারপরে হচ্ছে 3 নম্বর, যে মানে সেরে ওঠার পর সেই অসুস্থ লোকেরা কিন্তু ধন্যবাদ জানাতে আসতো। এই সিকোয়েন্সগুলোর ক্ষেত্রে কী করবে উত্তর? তোমরা প্রথমে ভালো করে পড়ে নেবে, পড়ে নেওয়ার পর প্রথম 1 বা 2টো পরপর দেখে নেবে এবং সেই 1 বা 2 অনুযায়ী কোনটা মিলছে সেই অপশানে দেখে নিলে। ধরো এখানে আমি 2 আর তোমার বুদ্ধি অনুযায়ী 2 আর 4 হচ্ছে চলে আসছে মাথায়, হ্যাঁ। তাহলে 2 4 দেখো, এখানে আর 2 4 নাই কিন্তু, ঠিক আছে। এখানেও নাই 2 4, এখানেও 2 4 নাই, এখানেও 2 4 নাই, এখানে 4 3 আছে, এখানে 1 2 আছে, এখানে 2 4 আছে, এখানে 3 4 আছে। তারপর তোমার ডিসিশন অনুযায়ী তুমি স্টোরিটা যদি জেনে থাকো সঠিক, তাহলে 2 আর 4 যখন চলে আসো, তার মানে অটোমেটিক পরেরগুলো কিন্তু ঠিক ঠিক হয়ে যাবে। দেখো যেরকমটা মিললো, এটা টাইম বাঁচানোর জন্য আমি বললাম, ঠিক আছে। তো এইগুলো করতে সুবিধা হবে তাদেরই যাদের স্টোরিটা পুরোটাই জানা আছে। কেস, ঠিক আছে। ইট ইজ দ্য ট্রিজ লেমেন্ট অ্যান্ড ইয়েরি স্পিচ, হোয়াট ইজ দ্য পোয়েট ডিসক্রাইবিং হিয়ার। এটা হচ্ছে গাছের সেই বিলাপ, একটা ভৌতিক কথা বা বক্তব্য বলতে পারি আমরা। হোয়াট ইজ দ্য পোয়েট ডিসক্রাইবিং হিয়ার, কবি এখানে কী বর্ণনা করতে চেয়েছেন? দ্য লিভস ফলিং অফ ইন ওয়াটার, পাতা পড়ছে জলের মধ্যে। দ্য সাউন্ড অফ দ্য ট্রি উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো, বাতাস গাছের মধ্য দিয়ে যাচ্ছে, যেগুলো দেখে শুনে মনে হচ্ছে দুঃখ প্রকাশ করছে। দ্য ট্রি ফ্লাওয়ার্স সিঙ্গিং, গাছের ফুলগুলো গান গাইছে। দ্য ট্রি উইপিং, গাছ কান্না করছে। তো আমরা দেখতে পাচ্ছি জলে পাতা পড়ছে, এটাও ঠিক এখানে নেই। ফ্লাওয়ারগুলো গান গাইছে, এটাও নেই। গাছ কান্না করছে, এটাও আমরা পাচ্ছি না। তাহলে যেগুলো আউট হয়ে গেল সেগুলো বাদ দিয়ে বাকি যেটা পড়ে রইলো বি নম্বর অপশন, যে বাতাস গাছের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই শব্দটা শুনে মনে হচ্ছে গাছ যেন দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে 11 হলো বি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এ গ্রে ব্যাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালন, একটা ধূসর রঙের সেই ব্যাবুন অর্থাৎ বাঁদর, সে বসে রয়েছে মূর্তির মতো একাকী। তারপরে কি বলছে? হেয়ার দ্য ব্যাবুন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানসেট। বাবুনটি কী করছিল? ঠিক আছে, উপরে গাছের উপরে উঠে সূর্যাস্ত দেখছিল। হেয়ার দ্য ব্যাবুন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ, গাছের উপরে বসে সে সূর্যোদয় দেখেছিল। হেয়ার দ্য ব্যাবুন ইজ পার্চিং অন দ্য ট্রিজ হাইয়েস্ট ব্রাঞ্চ ফর ইজ প্রে, শিকার করার জন্য একদম উপরের ব্রাঞ্চে ডালপালায় উঠেছিল। হেয়ার দ্য ব্যাবুন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য ট্রুথ অফ দ্য আর্থ।
সো দ্য রুইন অফ দ্য আর্থ, পৃথিবীর ধ্বংস দেখছিল। তো এবিসিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিতে আগে থেকেই বাদ চলে গেল, আর বাকি কী কী পড়ে রইল। তারপরে এখানে সানসেট রয়েছে, সূর্যাস্তর কথাও এখানে বলা নেই। আমরা দেখতে পাচ্ছি বি নম্বর হচ্ছে অপশন, 12 বি হচ্ছে অপশন উত্তর। অর্থাৎ বাবুনটা, সে বাঁদরটা কিন্তু গাছের উপরে ভাগে বসে সানরাইজটা অবজার্ভ করছিল, সূর্যোদয়টা দেখছিল, ঠিক আছে। দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ, ক্যাজুরিনা ট্রি এই গাছটি কবিতার কিসের প্রতীক? চেঞ্জ অ্যান্ড ইমপারমানেন্স, পরিবর্তন এবং ইমপারমানেন্স, অর্থাৎ কোনো কিছুই পার্মানেন্ট নয়, চিরস্থায়ী নয়। এটা লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, নিঃসঙ্গতা, একাকিকত্ব, স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স, শক্তি এবং ধৈর্য, অ্যান্ড কী হচ্ছে এটা? স্যাক্রেটনেস, পবিত্রতা। তো আমরা দেখতে পাচ্ছি স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স হচ্ছে উত্তর। সেই গাছটি মাইটি ট্রি, হ্যাঁ, যেকে বর্ণনা করছে যে লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, তার রাগেড টার্ন ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। সেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কবিতায় যে বন্দনা করা হয়েছে গাছটি, তাতে মনে হচ্ছে যে গাছটির যে স্ট্রেংথ, শক্তি এবং রেজিলিয়েন্স সব কিছু, টাইমের অ্যাকশন সব কিছুকে বাঁচিয়ে সে যে দাঁড়িয়ে রয়েছে গাছটি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর হচ্ছে উত্তর। নেক্সট, দ্য পোয়েটেস ইন আওয়ার ক্যাজুরিনা ট্রি উইসেস টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার। কবি ক্যাজুরিনা ট্রি কবিতায় কবি কীভাবে গাছটিকে সংরক্ষিত করতে চায়? মেমোরি, স্মৃতির কথা অবশ্যই আছে। পেন্টিং, ছবি আঁকিয়ে, প্রেয়ার, প্রার্থনা। প্রেয়ার অ্যান্ড পেন্টিং এই দুটো তো নেই, ঠিক আছে, এই দুটো তো অবশ্যই হবে না। তাহলে পরে রইল মেমোরি আর এদিকে পোয়েট্রি। তো আমরা সবার শেষে দেখতে পাচ্ছি যে কবি কবিতার মাধ্যমে কিন্তু করতে চাইছেন। তো 14 নম্বর হচ্ছে উত্তর, পোয়েট্রি, ঠিক আছে। চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি অ্যামাং দ্য ফলোইং। নিচের বক্তব্যগুলোর মধ্যে কোনটি ফলস স্টেটমেন্ট এখানে বলে দিয়েছে, ঠিক আছে, কি ফলস স্টেটমেন্ট সেটি তোমাকে বলতে হবে। দ্য লেমেন্টেশন অফ দ্য ট্রি রিচেস দ্য আননোন ল্যান্ড, এই বিলাপটা, গাছের বিলাপটা অদৃশ্য দেশে চলে যায়, অজানা দেশে চলে যায়। চাইল্ডহুড মেমোরিজ অফ দ্য পোয়েটেস আর বিং রিকল্ড ইন দ্য পোয়েম, হ্যাঁ অবশ্যই এটা ঠিক, এটা মিথ্যে নয়। হ্যাঁ, দ্য পোয়েটেস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড, এটা অবশ্যই ভুল কথা। ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য সোল অফ তরু দত্ত। তাহলে দেখতে পাচ্ছি আমরা সি নম্বরটা উত্তর, যে কবি খুব শৈশবে কবিতা লিখছিল, এটা ভুল, এটা ফলস। এটা বাদ দিয়ে বাকিগুলো সবগুলো কিন্তু ঠিক, ঠিক আছে। নেক্সট চলে আসছে আমরা 16 নম্বরে কী রয়েছে? স্টেটমেন্ট ইন দ্য পোয়েম ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু এ সোর্ড দ্যাট উইল রাস্ট আনবার্নিশড ইজ লেফট আনইউজড। স্টেটমেন্ট হি আর্জেস হিজ ম্যারিনার্স টু সেল ইস্টওয়ার্ড টুয়ার্ড দ্য রাইজিং সান ইন সার্চ অফ নিউ অ্যাডভেঞ্চার্স। আচ্ছা, এবার এই দুটো বক্তব্যের মধ্যে কী হবে? দুটোই ঠিক, একটা ভুল। হ্যাঁ, আবার এখানে বলছে স্টেটমেন্ট একটা ভুল, স্টেটমেন্ট 2টা ঠিক, আবার বলছে বোথ স্টেটমেন্টস আর ফলস, দুটো স্টেটমেন্টই ভুল। তো কোনটি হবে উত্তর? এ বি সি ডির মধ্যে? দেখো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এই দুটি বক্তব্য যে বলেছে ইউলিসিস, ঠিক আছে, যে ইউলিসিস তুলনা করেছে নিজেকে যে এমন একটা তরবারির সাথে যেটা রাস্ট আনবার্নিশড ইফ লেফট আনইউজড, যদি অব্যবহার করা হয় তরবারিতে যেমন মরচে পড়ে, জং ধরে, সেরকম তার জীবনকে তিনি তুলনা করেছেন। তো এখানে তিনি কি করতে চাইছেন? তার সহকারী যে নাবিক রয়েছে তাদেরকে নিয়ে ইস্টওয়ার্ড অর্থাৎ পূর্ব দিকের উদ্দেশ্যে রওনা করতে শুরু করতে চাইছেন। রাইজিং সান ইন সার্চ অফ নিউ অ্যাডভেঞ্চার্স, তো আমরা ওখানে দেখতে পেয়েছি বিয়ন্ড দ্য সানসেট। হ্যাঁ, তো কবিতার মধ্যে একটা লাইন রয়েছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই লাইন অনুযায়ী মানে 1 নম্বরটা ঠিক কিন্তু 2 নম্বরটা ভুল। তো স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস। এটা হচ্ছে 16 হচ্ছে বি, ঠিক আছে। এখানে যদি টুয়ার্ডস দ্য রাইজিং সান না দিয়ে টুয়ার্ড দ্য সানসেট বা বিয়ন্ড দ্য সানসেট থাকতো তাহলে কিন্তু ঠিক হতো, ঠিক আছে। আমার মত অনুযায়ী এটা হচ্ছে 16টা বি হচ্ছে উত্তর। নেক্সট, ইন দ্য হ্যাপি আইলস ইউলিসিস হোপস টু মিট। হ্যাপি আইলসে ইউলিসিস কার সাথে সাক্ষাৎ করছে? টেলেমেকাস তো কখনোই হবে না, তার এটা হচ্ছে পুত্র। হিজ ফাদার তো হবেই না, উল্লেখ নেই এখানে ওইভাবে। দ্য ডেড ম্যারিনার্স এটাও নেই। অবশ্যই অ্যাকিলিসের কথা রয়েছে, গ্রিক হিরো অ্যাকিলিসের কথা রয়েছে, এর সাথে সাক্ষাৎ হবে হ্যাপি আইলসের, ঠিক আছে। নেক্সট, টু স্ট্রাইভ, টু ফাইন্ড অ্যান্ড নট টু, অবশ্যই ইল্ড, অর্থাৎ লড়াই করবে, খুঁজবে, কিন্তু বশ্যতা স্বীকার করবে না, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা। অ্যাকর্ডিং ইউলিসিস হিজ সান টেলেমিকাস ইজ, টেলেমিকাস কীরকম? অবশ্যই ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস, অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মধ্যে এটা হচ্ছে উত্তর। নেক্সট, হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ওল্ড এজ, তার বৃদ্ধ বয়স সম্পর্কে ইউলিসিসের মতামতটা কীরকম? বোল্ড অ্যান্ড লেসলেস, অ্যাফ্রেড অফ ডেথ, হি ওয়ান্টস টু লিভ ওয়াইটলি উইথ হিজ ফ্যামিলি। দেখো সি আর ডি তো আগে বাদ চলে যাচ্ছে, এ আর বি এর মধ্যে অপশন হচ্ছে, হ্যাঁ, হি ইজ কন্টেন্ট টু রেস্ট, এটাও হচ্ছে না, তাহলে অপশন হচ্ছে বি, অর্থাৎ বোর্ড, একঘেয়ে হয়ে গেছে এবং রেস্টলেস, অস্থির, তিনি আবার একটা যাত্রা শুরু করতে চান। নেক্সট, ক্যাথলিন আর নোরা, এবার কবিতা এই নাটকে চলে আসে আমরা, প্লেতে 5 নম্বর রয়েছে, ঠিক আছে।
কি এসেছিল, ক্যাথলিন আর নোরা হিট দ্য বান্ডল ইন দ্য টার প্লট, বিকজ কেন টার প্লটে লুকিয়ে রাখতে চেয়েছিল সেই পুটলিটা, কাপড়ের পুটলিটা, কারণ তারা তার মা মরিয়ার কাছ থেকে লুকোতে চেয়েছিল। তাহলে 21 হচ্ছে সি। তোমরা দেখো অপশনগুলো পড়ে বুঝতে পারবে যে সিটা হচ্ছে উত্তর। নেক্সট, and there isn't anything more than the sea can do to me. These words were uttered by Moria after, এই কথাটা যে বলেছিল মরিয়া, হ্যাঁ, যে আর আমার কাছে অবশিষ্ট কোনো কিছু রইলো না, যে সমুদ্র আমার কাছ থেকে আমাকে করতে পারে বা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। কখন এটা বলেছিল? মাইকেল ওয়েন মিসিং, মাইকেল যখন হারিয়ে গেল। সিমাস অ্যান্ড হিজ ফাদার ওয়ার লস্ট, সিমাস এবং তার বাবা হারিয়ে গেল। বার্টলি লেফট হোম, বার্টলি বাড়ি থেকে চলে গেল। বার্টলি ওয়াজ ফাউন্ড ডেড, বার্টলিকে মৃত অবস্থায় পাওয়া গেল। কখন এই কথাটা বলেছিল? তো আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডির মধ্যে উত্তর যখন বার্টলি ওয়াজ ফাউন্ড ডেড, অর্থাৎ বার্টলিকে মৃত অবস্থায় পাওয়া গেল, তখন কিন্তু এই কথাটা দুঃখে মরিয়া বলেছিল যে তার কোনো আর সন্তান অবশিষ্ট থাকলো না, স্বামী শ্বশুর কেউ অবশিষ্ট থাকলো না, যে সমুদ্র তার কাছে কোনো কিছু ক্ষতি করতে পারে, কোনো পুরুষ তার আর থাকলো না। তো বার্টলি ওয়াজ ফাউন্ড ডেড। তো ডি নম্বর হচ্ছে উত্তর 22-এর। দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ এ গিভার অ্যান্ড এ টেকার। হ্যাঁ, সমুদ্রটি হচ্ছে একই সাথে দেওয়ার কাজ করছে, আবার নিয়ে নেওয়ারও কাজ করছে। রিজন বলছে দ্য সি প্রোভাইডস লাইভলিহুড, জীবিকা দিচ্ছে, বাট অলসো ব্রিংস রিপিটেড ডেথ টু মরিয়াস ফ্যামিলি। একই সাথে আবার মৃত্যু বারে বারে মরিয়ার পরিবারে আসছে। তো এখানে অ্যাসারশনাল রিজনটা দেখো, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অবশ্যই এ ঠিক আছে, যে একই সাথে তো সমুদ্র তাদের পেশা, কারণ তাদের মেন পেশা ছিল মাছ ধরা, তারপর মেলাতে যাচ্ছে সমুদ্র জলপথে, তো আবার একই সাথে আবার রিপিটেড ডেট দিচ্ছে, ওই জন্য একই সাথে সমুদ্র দিচ্ছে আবার কেড়ে নিচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা 24 নম্বর কি রয়েছে? দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়াজ, মাইকেলের মৃত দেহ থেকে একমাত্র জিনিস যেটা পাওয়া যায়, কি পাওয়া যায়? অপশন দেখো, এ পিস অফ হিজ জ্যাকেট, এ পেয়ার অফ ইয়েলো স্টকিং, এ শার্ট অ্যান্ড প্লেন স্টকিং, এ বিট অফ অ্যাপ্রন। বিট অফ অ্যাপ্রন তো অবশ্যই হবে না, এ পিস অফ হিজ জ্যাকেট এটাও হবে না। তাহলে পরে রইল বি আর সি, এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? দেখো সেটা হলো এ পেয়ার অফ ইয়েলো স্টকিং। ঠিক আছে, এটা কিন্তু উত্তর। 24-এর বি হচ্ছে উত্তর। হলুদ মোজা পাওয়া গেছিল তো। নেক্সট, read the following sentence carefully and choose the correct set of true false. Bartley is Moria's only living son at the end of the play. আচ্ছা, ট্রু ফলস তোমাকে কিন্তু করতে হবে। কারেক্ট সেট অফ ট্রু অ্যান্ড ফলস। ঠিক আছে, নিচে এখানে দেখো সেট অফ একটা সেট করে দিয়েছে, একটা সিরিজ করে দিয়েছে। তো কোনটা অটো করেছে দেখো, বার্টলি ইজ মোরিয়াস অনলি লিভিং সান অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। নাটকের শেষেও তো আমরা দেখতে পাচ্ছি বার্টলি বেঁচে নেয়, তাহলে এক নম্বরটা ফলস। নেক্সট, দ্য ফিশারম্যান অফ দ্য অ্যারান আইল্যান্ডস মাস্ট গো টু দ্য সি টু আর্ন দেয়ার লিভিং, এটা ঠিক। হ্যাঁ, সেই অ্যারান আইল্যান্ডের লোকদেরকে তো সমুদ্রে যেতে হতো, ফিশারম্যানদেরকে তাদের জীবিকা নির্বাচন, ট্রু। তাহলে এক নম্বর ফলস পাচ্ছি, 2 নম্বর ট্রু পাচ্ছি। এবার দেখো এই অনুযায়ী কোনটা আছে। নেক্সট, দ্য রাইডার্স টু দ্য সি ইজ ট্র্যাজেডি রিটেন ইন ওয়ান অ্যাক্ট, অবশ্যই ট্রু। তাহলে এক নম্বর ফলস, তারপরে ট্রু, তারপরে আবার ট্রু দেখতে পাচ্ছি। নেক্সট, দ্য সি ফাইনালি ক্লেমস অল দ্য মেম্বার্স অফ মরিয়াস ফ্যামিলি, সেই সমুদ্র প্রত্যেকটা মরিয়ার পরিবারের প্রত্যেকটা লোককে কিন্তু মেরে ফেলে। অবশ্যই ভুল, কারণ দুজন মেয়ে নোরা অ্যান্ড ক্যাথলিন এরা তো বেঁচে যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরটা দেখতে পাচ্ছি আমরা ফলস, তার মানে এটা দেখতে পাচ্ছি ট্রু, তারপর এটা আবার দেখতে পাচ্ছি ট্রু, তারপর এটা আবার দেখতে পাচ্ছি ফলস। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশন হচ্ছে উত্তর। 25-এর উত্তর হচ্ছে ডি নম্বর। ঠিক আছে, অপশনটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। 26, I was nervous and anxious as the train drew into Deoli. Split into 2 simple sentences. আচ্ছা, সিম্পল সেন্টেন্স 5 নম্বর, গ্রামারে চলে এসেছি আমরা। ঠিক আছে, তো কি হচ্ছে তাহলে? আমি একটু উদ্বিগ্ন ছিলাম, নার্ভাস ছিলাম যখন ট্রেনটি দেউলিতে ঢুকলো। স্প্লিটিং করতে বলছে, দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস। দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং ইন্টু দেউলি, আই বিকেম নার্ভাস অ্যান্ড অ্যাংসাস। দেখতে পাচ্ছি আমরা এ এবং বি দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্স। তো আমরা এই নম্বরটা করে দেবো, তাহলে হয়ে গেলো। কন্টিনিউয়াস করার দরকার নেই, এটা যেহেতু সিম্পল পাস্টে ছিল, ড্রিউ আছে। ঠিক আছে, ওয়াজ ড্রয়িং টু দেয়নি, সেক্ষেত্রে এই নম্বর অপশন হবে উত্তর। তো টেন্স একই রকম আছে, এরকম দেখবে। আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য যে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে, ফাইনাইট ভার্ব একটা থাকবে, সেই অনুযায়ী তুমি দেখো, তাহলে উত্তরটা মিলে যাচ্ছে। নেক্সট 27 নম্বর কোশ্চেন, দ্য লাস্ট 2 years of his confinement the prisoner read an immense quantity of books quite indiscriminately. Use the verb form of confinement. Confinement মানে হচ্ছে বন্দি। ঠিক আছে, কনফাইন মানে হচ্ছে বন্দি দশা। ঠিক আছে, এবার এটাকে ভার্ব করতে বলেছে। তো বাক্যগুলোর মধ্যে খেয়াল করো, ভার্বের বৈশিষ্ট্য কি? ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে থাকবে, তো
সাবজেক্ট কী করছে সেটাকে বোঝাবে। তো আমরা দেখতে পাচ্ছি এ নম্বর উত্তরে দেখো রিমেইন কনফাইন্ড, এটা অ্যাডজেক্টিভ করে দিয়েছে, বন্দি থাকলে এটা হবে না। নেক্সট বি নম্বর অপশন দেখতে পাচ্ছি ওয়াজ প্রিজনার ওয়াজ কনফাইন্ড, অবশ্যই উত্তর ওয়াজ কনফাইন্ড প্যাসিভ করা রয়েছে, তাহলে এটা এই বি নম্বরটা কিন্তু উত্তর পাচ্ছি। আচ্ছা সি নম্বর হচ্ছে না, কনফাইন্ড প্রিজনার আবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আবার কনফাইন্ড প্রিজনার আবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে, হ্যাঁ প্রিজনার আগে বসছে, হ্যাঁ অ্যাডজেক্টিভ আকারে বসছে, এটা হবে না, তাহলে বি নম্বর হচ্ছে উত্তর, 27 বি হচ্ছে উত্তর। দেখো এক্সপ্লেনেশনটা খুব জানা দরকার উত্তরের থেকেও, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা 28 নম্বর, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, আমাকে দৌড়ে আসতে হয়েছিল কম্পার্টমেন্টের কাছে, সেই ক্যারেজটা অর্থাৎ ট্রেনের বগিটি কাঁপতে শুরু করলো এবং সামনের দিকে এগোতে শুরু করলো, তো তাহলে ডি নম্বর হচ্ছে অপশন উত্তর। দেখো কমপ্লেক্স মানে কি, অ্যাজ, বিকজ, দো, অল দো, হু, হুইচ, দ্যাট, এই সমস্ত বাইন্ডার বা সাবঅর্ডিনেটরগুলো থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও অ্যাজ রয়েছে, এখানে অ্যাজ রয়েছে, আবার এখানে অল দো রয়েছে, এই তিনটার মধ্যে কমপ্লেক্স, এই তিনটা কমপ্লেক্সের চিহ্নর মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু সেক্ষেত্রে দেখছি সমস্ত গুণাগুণ রয়েছে একমাত্র ডি নম্বরে, ঠিক আছে। এ নম্বর অ্যাজ থাকলেও পরেরটাতে কিন্তু একটু অন্যরকম করে দিয়েছে, ঠিক আছে, মানে সেন্সটা একটু চেঞ্জ করে দিয়েছে, অর্থটা চেঞ্জ হয়ে গেছে। এ এক নম্বর উত্তর হচ্ছে যেহেতু আমাকে কম্পার্টমেন্টে দৌড়ে যেতে হবে, ক্যারেজটা শব্দ করতে শুরু করেছে, অর্থটা চেঞ্জ হয়ে গেছে, একই সাথে এই অর্থটা কিন্তু যাতে আবার ঠিক রিফ্লেক্ট হয় এখানে। তো দেখো উত্তরটা 2 নম্বর হচ্ছে উত্তর, বাকিগুলো হচ্ছে না। নম্বর, আই ওয়াজ বর্ন ইন টু এ মিডল ক্লাস, আচ্ছা মিডল ক্লাস ফ্যামিলি, ইট ওয়াজ আ তামিল ফ্যামিলি, ইট ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, ঠিক আছে, 3টা সেন্টেন্স দিয়েছে। তো এখানকার আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল সেন্টেন্সে এখানে কী করতে বলেছে, জয়েন টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কী বললাম, যে হু, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো কিন্তু থাকবে না, এটা বাদ দিয়ে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে, ফাইনাইট ভার্ব একটা থাকবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর হচ্ছে উত্তর, হ্যাজ বর্ন ইন্টু মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। বাকিগুলো মিলছে না, বাকিগুলো কোনোটা কথা হারিয়ে দিয়েছে, কোনোটাতে আবার কমপ্লেক্স করে দিয়েছে, দ্যাট বা অন্য কিছু লাগিয়ে দিয়ে, হ্যাঁ যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো এই হলো উত্তর। নেক্সট চলে যাই আমরা 30 নম্বরে, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, সি সেট। আচ্ছা প্রশ্নবাচক, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, দেখো প্রশ্নবাচক আছে, খেয়াল রাখবে, তাহলে প্রশ্নবাচকের সেট থাকলে কী হয়, সেটা আস্ট হয়। আচ্ছা এটা হলো মেন কথা। এবার আস্টের সাথে কী হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন থাকলে পরে ডাব্লিউএইচ ওয়ার্ডে বসে, ঠিক আছে, আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন যদি না থাকে তাহলে কী হয়, ইফ বা ওয়েদার বসে। তো ইফ বা ওয়েদার, তো এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন নাই, আর দিয়ে কোশ্চেন আছে, তাহলে ইফ বা ওয়েদার বসবে। এখানকার মধ্যে দেখো কোনটা ইফ বা ওয়েদার আছে, দেখতে পাচ্ছি আমরা সি নম্বরে ইফ বা ওয়েদার আছে। সি এনকোয়ার্ড অফ দ্য ন্যারেটর ইফ সি ওয়াজ শিওর দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট আ বাস্কেট। দেখো এখানেও আস দিয়েছে, আবার এখানেও আস দিয়েছে, গন্ডগোলটা কোথায় করেছে দেখো, এখন তোমাকে ভুল করাবে, এখানে আস তো দিয়ে দিয়েছে কিন্তু বাইন্ডারের জায়গায় দ্যাট দিয়ে দিয়েছে, এখানে ভুলে গেল। আবার এখানেও আস দিয়েছে কিন্তু এখানে ওয়েদার দিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এখানে আবার টেন্স ভুল করে দিয়েছে। তাহলে একই সাথে আমরা দেখছি কখনো টেন্স ভুল থাকবে, কখনো এই যে দ্যাটের জায়গা মানে ইফ বা ওয়েদার বা ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, এই জায়গাগুলো গন্ডগোল করবে। তো এগুলো ভালো করে তোমাকে কিন্তু জানতে হবে। তাহলে 30 উত্তর হচ্ছে সি, এটা একদম সম্পূর্ণ নিয়ম পালন করেছে। নেক্সট চলে আসি আমরা, এখানে একটা প্রফেসর শঙ্কুর উপর একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, পড়ছি না কারণ অনেকটা ভিডিওর দৈর্ঘ্য হয়ে যাবে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা তো জানো মোটামুটি। এবার আমরা চলে যাই, এরকম আনসিন তোমাদের থাকবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সারপ্রাইজ, সারপ্রাইজের সিনোনিম সমার্থক শব্দ কি, অবশ্যই অ্যাস্টনিশমেন্ট, হ্যাঁ অবাক হয়ে যাওয়া সমার্থক শব্দ। 31 নেক্সট আমরা 32 আমরা দেখতে পাচ্ছি অ্যানসিয়েন্ট ইজিপসিয়ান মেনশন দ্য স্ক্রোল ওয়াজ নেমড। আচ্ছা সেই যে ইজিপসিয়ান প্রাচীন যে মিশরের লোক, হ্যাঁ তাদেরকে কীভাবে বর্ণনা করা হয়েছে ইন দ্য স্ক্রোল। 3 নম্বর দেখতে পাচ্ছি আমরা নেব্রা, হ্যাঁ নেব্রা বলে একটা সম্বোধন করা হয়েছে, এখানে দেখো প্রথমেই আর রয়েছে, হ্যাঁ ঠিক আছে। এই যে ইট স্পোক অফ এ লেজেন্ডারি ইজিপসিয়ান ফিজিশিয়ান নেমড নেব্রা, হ্যাঁ এই যে নেব্রা। তো তুমি যদি আনসিন প্যাসেজটা নাও বুঝতে পারো, তুমি যদি ভালো করে ওয়ার্ড কোশ্চেনগুলোকে ভালো করে ফলো করো তাহলেই কিন্তু পেয়ে যাবে। এছাড়াও আনসিন কীভাবে ফলো করতে হয় চ্যানেলের ভিতরে যাও, একটা ভিডিও পার্টিকুলার রয়েছে। নেক্সট, হু সেন্ড দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু, প্রফেসর শঙ্কুকে কে পার্সেলটা পাঠিয়ে দিয়েছিল, অবশ্যই এ ফ্রেন্ড ফ্রম কায়রো। দেখো ইন্ডিড প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল, কখন পার্সেলটা রিসিভ করেছিল, আনসিনে চলে যাও, দেখো কোথায় রেখে রয়েছে, ওয়ান উইন্টার ইভিনিং, একদিন শীতের সন্ধ্যাবেলা, হ্যাঁ সে দেখতে পাচ্ছি আমরা 34 বি, ওয়ান উইন্টার ইভিনিং, একদিন শীতের সন্ধ্যাবেলা। নেক্সট, দ্য পার্সেল কন্টেইনড এ স্ক্রোল অ্যান্ড এ স্মল ড্যাশ বক্স, সেই পার্সেলটার মধ্যে একটা স্ক্রোল ছিল এবং একটা স্মল কী ছিল, কিসের বক্স ছিল, উডেন, প্লাস্টিক, স্টোন, মেটাল, কিসের বাক্স ছিল। চলে যাও টেক্সটে, দেখতে পাচ্ছি আমরা স্মল স্টোন বক্স, পাথরের একটা বাক্স ছিল। তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি এখানে স্টোন, হ্যাঁ
স্মল স্টোন বক্স। নেক্সট চলে আসি, অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন ডোরস বাট সামটাইমস ইট ওপেন দ্য, অবশ্যই রং ডোর, কখনো কখনো ভুল দরজা খুলে দেয়। নেক্সট 37 নম্বর, দ্য স্ক্রোল অ্যান্ড দ্য পাউডার ওয়ার মিসিং নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা পাউডার এবং সেই স্ক্রোলটা উধাও হয়ে গেল। প্রফেসর শঙ্কু হ্যান্ডেড দেম ওভার টু এ গভর্নমেন্ট অফিসিয়াল। এবার কোনটা ঠিক? স্টেটমেন্ট 1 ইজ ট্রু, বোথ স্টেটমেন্ট ট্রু, অনলি স্টেটমেন্ট 2 ইজ ট্রু, বোথ স্টেটমেন্ট ফলস। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এটা হচ্ছে অপশন। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে হাজির হওয়া, অবশ্যই ডিসঅ্যাপিয়ার্ড এর বিপরীত শব্দ। নেক্সট, হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্টস, অস্বাভাবিক কাণ্ড ঘটতে থাকার পর কী করলো প্রফেসর শঙ্কু? কী করলো? কল দ্য পুলিশ, পুলিশকে ডাকলো, বার্ন দ্য পাউডার, পাউডারটাকে পুড়িয়ে দিল, রোট এ জার্নাল এন্ট্রি, ওয়েন্ট ব্যাক টু স্লিপ, ঘুমোতে গেল। অবশ্যই দেখতে পাচ্ছি আমরা রোট এ জার্নাল এন্ট্রি। এবার 40, লাস্ট কোয়েশ্চেন, দ্য পাউডার brought a piece of dead plant tissue back to life. 2 নম্বর, প্রফেসর শঙ্কু discovered the powder was made of sand from the Sahara. আচ্ছা, এই দুটো বক্তব্যের মধ্যে কোনটা ঠিক? দুটোই ঠিক না একটা ঠিক, সেটা তোমাকে এবার বলতে হবে। 1 নম্বর বলছে পাউডার brought a piece of dead plant tissue back to life, মৃত ডেড প্লান্টের টিস্যুকে, কোষকে জীবিত করে তুলেছিল। চলে যাও আনসারে কী রয়েছে। অ্যান এক্সপেরিয়েন্স হি প্লেসড এ স্মল অ্যামাউন্ট অফ দ্য পাউডার অন এ পিস অফ ডেড প্লান্ট টিস্যু, ঠিক আছে। তারপর টু হিজ অ্যাস্টনিশমেন্ট দ্য টিস্যু টার্ন গ্রিন অ্যান্ড শোড সাইন অফ লাইফ। তাহলে এটা 1 নম্বরটা ঠিক হয়ে যাচ্ছে, ঠিক না? আমরা নিজেরাই এখন লাইফ দেখছি, ঠিক হয়ে যাচ্ছে। 2 নম্বর বলছে প্রফেসর শঙ্কু ডিসকভার দ্য পাউডার ওয়াজ মেড অফ স্যান্ড ফ্রম সাহারা, সাহারার বালির থেকে তৈরি হয়েছে। এরকম কোথাও সাহারার উল্লেখ রয়েছে? কোথাও নেই, ঠিক না? সামনে কোথাও সাহারার বালির কথা রয়েছে? কোথাও নেই। তাহলে অবশ্যই আমরা উত্তরটা দেখতে পাচ্ছি যে অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, অনলি 1 স্টেটমেন্ট ইজ ট্রু। এইভাবে দেখলাম 40টি কোশ্চেন আমরা কিন্তু সমাপ্ত করলাম। তোমরা যারা বারে বারে বলছি রেগুলার পড়াশোনার সাথে থেকেছো, তোমাদের কাছে এই কোশ্চেন খুবই সহজ মনে হয়েছে, খুবই ভালো মনে হয়েছে। আর যারা পড়াশোনার থেকে দূরে ছিলে, তোমাদেরকে কিন্তু এটা কঠিন মনে হয়েছে। তো এইভাবে আমরা আশা করা যায় তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। তো 40-এর মধ্যে 40 অনেকেই পাবে, অনেকেই এমসিকিউ প্যাটার্ন হতে খুবই ভালো স্কোর করবে, আর অনেকের সমস্যা হবে। তো কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কোশ্চেন করবে। ভিডিও দৈর্ঘ্য বেশি হয়ে যাচ্ছে, যার জন্য খুব দ্রুততার সাথে করার চেষ্টা করলাম। তো সিম্পল গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে 4th সেমিস্টারের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা আগামীতে পেতে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।